প্রিন্স ভাই, একটা বড় ঘটনা হচ্ছে, আমরা জানি যে 9 তারিখে আগামী আর মাত্র 8 দিন পরে ডাকসু নির্বাচন, অনেক দিন পরে, নুরুর পরে এই প্রথম হচ্ছে। ডাকসুতে 11 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট নিয়ে একটা সব ধরনের প্রস্তুতি চলছে। ফলে তার আগ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো অস্থিরতা আসলে কি বার্তা দেয়? কেউ কেউ এটি ধারণা করছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিয়াশীল যে সমস্ত ছাত্র সংগঠন, যারা তাদের বিজয়টা নিশ্চিত না বা নিশ্চিত হতে পারছেন না, বিশেষ করে ডাকসুতে তো অনেক প্রার্থী, ফলে তারা অনেকেই নির্বাচন চাচ্ছেন না। এবং শুরু থেকেই আমরা বিএনপিকেও ডাকসুর ব্যাপারে খুব সোচ্চার দেখিনি, যতটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ছিল। ফলে এর সঙ্গে এরকম কোনো ষড়যন্ত্র তত্ত্বের গল্প যারা বলছে, সেটা আসলে কতখানি বাস্তবসম্মত? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রস্তুতি আমাকে করেছেন, আমি মনে করি এটাকে অমূলক প্রশ্ন। আপনি বলেছেন যে যেমনটি আমরা জাতীয় নির্বাচনের ব্যাপারে সোচ্চার, তেমনটি আমরা ডাকসুর নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিলাম না। দেখুন, দীর্ঘ 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা কিংবা সামাজিক যে একটা অবস্থান, সব কিছু একটা তছনছ হয়ে গিয়েছিল। সেখানে ছাত্র রাজনীতি বলেন কিংবা যুব রাজনীতি বলেন বা শ্রমিক রাজনীতি বলেন, সব কিছুই ছিল আওয়ামী লীগের একেবারে দখলে, মানে চর দখল যেরকম সেরকম। বিশ্ববিদ্যালয়গুলিতে আপনার সেখানে সহ অবস্থান তো দূরের কথা, সেখানে আপনার মানে বিএনপি বা ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের সদস্য, তাদের হলে থাকার কোনো সুযোগই ছিল না। এমনকি তারা ক্লাস পর্যন্ত করতে দেওয়া হয়নি, পরীক্ষা দিতে দেওয়া হয়নি। শুধু মানে বিরুদ্ধ মতাবলম্বী ছাত্র নয়, শিক্ষকদের উপরেও তাদের উপর নির্যাতন নেমে এসেছে, হেনস্থা করা হয়েছে। একটা আর্টিকেল লেখার জন্য একজন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। এরকম ঘটনা তো ঘটেছে। তো সেখানে গণতন্ত্রের কোনো সুযোগ ছিল না। তো ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে স্বাভাবিকভাবেই যেখানে আপনার গণতন্ত্রের একটা উন্মেষ ঘটবে, নির্বাচন হবে, জাতীয় নির্বাচনই তো সবার আমাদের কাছে মানে প্রাইম আমাদের ডিমান্ড ছিল। হ্যাঁ, তারপরে যখন আপনার ডাকসু নির্বাচন কথা এসছে, আমাদের মানে জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই ডাকসু নির্বাচনের বিরোধিতা করেনি, বরঞ্চ বলেছে ডাকসুর যে আপনার গঠনতন্ত্র আছে, সেটাকে সংশোধন করার কথা বলা হয়েছে। কারণ এই গঠনতন্ত্রটা দীর্ঘদিন আগে, এবং তারা দীর্ঘ সময় এটা প্রস্তাব দিয়েছে, এবং প্রশাসন সেখানে কমিটি বা কমিশন গঠন করে সেই ছাত্রদলের প্রস্তাব বা নিজেরাও অনেক প্রস্তাব নিয়ে এসছে, বা অন্যান্য ছাত্র সংগঠন থেকে নিয়ে সেটা সংস্কারও তারা করার জন্য উদ্যোগ নিয়েছে। তো আমরা এটা বিরোধিতা করেছি তা নয়, আমরা বিরোধিতাই যদি করতাম তাহলে আমরা প্যানেল দিলাম কেন? এবং আপনি বলছেন যে এইটা যোগসূত্র আছে কিনা, কখনোই না। বিএনপি কোনো নির্বাচনকে ভয় পায় না। তো মনে আছে 2018 সালের যে সেই জাতীয় নির্বাচনে সেই মানে বিপর্যয়ের পরে বিএনপি কি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি? আমরা তো জানতাম যে সেখানে আমাদের কি নির্বাচিত হতে দেওয়া হবে না, সেখানে সুষ্ঠু পরিবেশ নাই, কিন্তু আমরা ওইটাকে আন্দোলনের অংশ হিসাবেই সেটা কিন্তু আমরা নিয়েছিলাম। কিন্তু আজকে দুটো ঘটনা ঘটেছে। চট্টগ্রামে যে নৃশংসতা, সেই ঘটনায় ইন্ধনদাতা বা সেটিকে এক ধরনের গ্রামবাসীকে উত্তেজিত করার দেয় বিএনপির একজন নেতা, তাকে আপনারা সাময়িক বহিষ্কার করেছেন। ফলে কেউ কেউ অভিযোগ করছেন তিনি এক ধরনের উস্কানি দিয়েছেন, বিএনপি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এবং রাজশাহীতে ছাত্র দল আজকে কোষাধ্যক্ষের অফিস ভাঙচুর করেছে, কারণ প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবিতে। এই দুটো ঘটনাকে কিভাবে দেখেন? দেখুন, আমি রাজশাহীর ঘটনাটা ঠিক সেভাবে ফলো করিনি। আমি চট্টগ্রামের ব্যাপারটা আমি এটা বলছি যে আপনি নিজেই বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশেই যে একটি গ্রাম, জোবরা গ্রাম, এবং যেটা আমাদের আজকে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যে গ্রামীণ ব্যাংকের উদ্ভাবন কিন্তু সেখান থেকেই হয়েছিল, এবং যে বিখ্যাত, এবং সেই জন্য আজকে নোবেল বিজয়ী তিনি হয়েছেন বা নোবেল প্রাইজ পেয়েছেন, বিশ্বব্যাপী তার খ্যাতি অর্জিত হয়েছে। তো সেই গ্রামের মানুষ কেন আপনার সেখানে ক্ষিপ্ত হয়ে উঠলো? আপনি নিজেই বলেছেন যে একজন সাংবাদিক, আপনার সহকর্মীকে, সবাইকেই সেখানে তাহলে একসাথে সেটা হলো। এই যে যার কথা বলা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল কমিটি মেম্বার, তার বাড়িও কিন্তু সেই গ্রামে, এবং সেইখানে গ্রামের অন্যান্য মানুষের মতোই
সে কিন্তু হয়তো সেখানে গিয়েছে, উস্কানি দিয়েছে বলেই তো আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এটা কিন্তু আমরা সাপোর্ট করিনি, প্রশ্রয় দেইনি। আমরা কিন্তু তাকে বলি নাই যে সে মানে তার যে ভুল করেনি বা তার পক্ষে সাফাই গান মানে অ্যাডমিট করিনি, গ্রহণ করিনি। সেই কারণে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সে তো বিএনপির নেতা হিসাবে নিজের নেতা পরিচয় না, ওই গ্রামবাসীর পরিচয় সেখানে গেছে। এখন এইটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, যেহেতু সে বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বার, তার একটা দায়িত্ব আছে। ইচ্ছা করলেই সে ওইভাবে সেখানে সে যেতে পারে না। আমি বিএনপির যুগ্ম মহাসচিব, আমারও ব্যক্তিগত জীবন আছে, পরিবার আছে, আমারও একটা সামাজিক গোষ্ঠী আছে, আমারও গ্রাম আছে, আমারও ধরেন এলাকা আছে। যে কোনো বিষয়ে আমি ইচ্ছা করলেই আমি কিন্তু সেখানে সেই দায়টা বিএনপির উপরে আসে, সেটা আমাকে বুঝতে হয়। সেই কারণে ওই ঘটনার সাথে যারাই জড়িত, সে বিএনপি হোক, ছাত্র দলের হোক, অবশ্যই সে মানে বিচার হবে। এবং এইটা কিন্তু বিএনপির ঘটনা না, ওটা গ্রামবাসীর ঘটনা, এলাকার বাসিন্দা হিসেবে। আর বাকৃবির যে ঘটনাটা আমার নিজের এলাকা ময়মনসিংহ, আমি এটা অবশ্যই গত কয়েকদিন থেকে ফলো করছিলাম। এবং আজকে দুর্ভাগ্যজনক, হ্যাঁ একটা ঘটনা ঘটেছে, কিন্তু যেভাবে ভিসি সহ শিক্ষকদেরকে প্রায় মানে 10 ঘন্টার উপরে আপনার সেখানে অবরুদ্ধ করে রাখা হলো, ভিতরে পানি পর্যন্ত দিতে দেওয়া হয়নি। এইটা তো আমরা সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে আশা করিনি। এবং দুর্ভাগ্যজনক হলেও আপনি জানবেন যে যারা এই আন্দোলনটা করছিল তার মধ্যে আমাদের সংগঠনের তো 2-4 জন আছে, পেশাগত ব্যাপার। তো কিন্তু এটা আমরা সাপোর্ট করছি না। কিন্তু এইটাও আমরা সাপোর্ট করি না যে একটা আলোচনা চলাকালে এই যে আপনার কিছু বহিরাগতকে নিয়ে এটা অবশ্যই এটা নিন্দনীয়। আর শিক্ষকরা যারা ভিতরে ছিল ম্যাক্সিমামই হচ্ছে ওই আশেপাশে এলাকায় কিন্তু তারা অবস্থান করে, মানে জমি কিনে বাসা বানিয়ে, 25 জন শিক্ষক মিলিয়ে একটা বাসা বানিয়েছে, তারা ওখানে অবস্থান করে, তাদেরও একটা সমাজ আছে। তারা দীর্ঘক্ষণ যখন আপনার মানে অবরুদ্ধ, তাদের পরিবারের সদস্যরা আপনার সেখানে আছে, সেটাও হতে পারে। এইটার সাথে বিএনপি রাজনীতির কোনো মেলানোর সুযোগ নেই।